হাতের চিঠিগুলো একপাশে নামিয়ে রেখে টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিয়ে আস্তে আস্তে বাইরে এসে দাঁড়ালো পোস্টমাস্টার গঙ্গাধর তালুকদার। আজ আর বেশিক্ষণ পর্যন্ত কাজ করা সম্ভব নয়, তাই তাড়াতাড়ি অফিসের ঝাঁপ বন্ধ করে সাইকেলটা নিয়ে জঙ্গলের রাস্তা ধরে বাড়ির দিকে রওনা হলো। এখানে এখনো ইলেকট্রিক এসে পৌঁছায়নি। পথে যেতে যেতে মাঝে মাঝে দু একটা বড় বড় কাঠের স্তম্ভে একটা করে তেলের বাতি জ্বলে বটে, তবে তাও নামমাত্র, তাতে আধার ঘোজে না। আজ আকাশের অবস্থাটাও ভালো না। ইতিমধ্যেই পূর্ব কোণের আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। মেঘের গুড় গুড় শোনা যাচ্ছে কানে। সোমনাথপুর গ্রামটা সেকেলে ধাঁচের তৈরি, তাই সন্ধে 7টা বাজতে না বাজতেই নিঝুম হয়ে যায় গোটা গ্রাম। আজ পূর্ণিমা হলেও কৃষ্ণকায় কালো মেঘে চাঁদ ঢেকে রেখেছে, তাই অন্ধকার যেন একটু বেশি রকমের গাঢ় হয়ে নেমে এসেছে পৃথিবীর বুকে। ইতিমধ্যে আকাশের বুক চিরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফোঁটা গায়ে পড়তে আরম্ভ করেছে। দ্রুত সাইকেলের প্যাডেল করে বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো গঙ্গাধর। ঠিক তাল বনের কাছাকাছি আসতেই হঠাৎই থমকে দাঁড়ালো গঙ্গাধর। একটা বিভৎস গলার আওয়াজে বুকের হৃৎপিণ্ড যেন খাঁচা ছাড়া হওয়ার উপক্রম। সে লক্ষ্য করল বাঁ দিকের তাল বনের মধ্যে থেকে কেউ যেন স্পষ্ট তার নাম ধরে ডাকছে। কিন্তু গঙ্গাধর এইটুকু বুঝতে পারল এই গলার আওয়াজ কোনো মানুষের তো হতেই পারে না। সাইকেলটা দাঁড় করিয়ে ভয়ে ভয়ে ডান দিকে ঘাড় ঘোরালো গঙ্গাধর। তারপর যা দেখল তাতে তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার মতো। ঠিক বাঁ দিকে হাত 15 দূরে লতাপাতা আর ঝোপঝাড়ের কালো অন্ধকারের মধ্যে জ্বলছে দুটো হলুদ চোখ। দরজায় ঠকঠক আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেল গঙ্গাধরের। বিছানা ছেড়ে উঠে বুঝতে পারল বেলা 8টা। কাল বেশি রাত অব্দি লেখালেখি করে ঘুম ভাঙতে আজ অনেকটা দেরি হয়ে গেছে তার। গঙ্গাধর তালুকদার বেড়ে ওঠা কলকাতা শহরে, দেশের বাড়ি রায়পুর। মা মারা গেছে সেই ছোটবেলায়, তারপর বাবাই তাকে কোলে পিঠে করে মানুষ করেছে। গঙ্গাধর একটু বড় হওয়ায় চলে আসে কলকাতা শহরে। বাবা পোস্টমাস্টারের কাজ করতেন দেশের বাড়ি রায়পুরে। মাঝে মাঝে ছুটি ছাটা পেলে বাবা এসে ঘুরে যেতেন, কিন্তু বিগত বেশ কিছু মাস হলো বাবার আর কোনো চিঠিপত্র আসে না, আর বাবা নিজেও আসেনি। তাই গঙ্গাধর মনে মনে ভাবছিল একবার সময় করে দেশের বাড়িতে যাবে। কিন্তু হঠাৎই একদিন গঙ্গাধর খবর পেল তার বাবা ইহলোক ত্যাগ করেছেন। শোকাতুর গঙ্গাধর ছুটল রায়পুরে। বাবা শ্রাদ্ধ শান্তি ক্রিয়া শেষ করে যখন ফিরে এলো তখন মাথায় একরাশ বিষাদের ছায়া। মাথার উপরে যাও একটা ছায়া ছিল, সেটাও আজ চলে গেল। হোস্টেল থেকে কলেজ শেষ করে বর্তমানে লেখালেখি তার জীবিকা। বিয়ে শাদী এখনো করেনি, তাই লেখালেখি করে কোনো রকমে একটা পেট ভালো করে চলে যায়। তার বাড়িতে মাঝে মাঝে বেশ কিছু ছানা পোনা পড়তে আসে বটে, তবে তাদের পরিবারের কাছ থেকে মাসের শেষে টাকা আদায় করা গঙ্গাধরের পক্ষে হয়ে ওঠে না। যার যা মনে হয় সে তখন তাই দেয়। গঙ্গাধর অবশ্য কাউকে জোর জবরদস্তি করে না, কিছু কামই নেয় সেখান থেকে গঙ্গাধর। গঙ্গাধরের বাড়ির মালিক একজন অবসরপ্রাপ্ত স্কুল মাস্টার আর তার স্ত্রী। বেশ বয়স হয়েছে দম্পতির, 3 কুলে কেউ নেই, তাই গঙ্গাধরকেই তাকে দেখাশোনা করতে হয়। ঘরের ভাড়া প্রথম কয়েক মাস দিতে হলেও দম্পতি কিন্তু আর গঙ্গাধরের কাছ থেকে ভাড়া নিতেন না। গঙ্গাধরকে একেবারে তাদের নিজের সন্তানের মতোই মনে করতেন। বুড়ো বুড়ির বাজার ঘাট করা, রোগ ব্যাধি হলে ডাক্তার দেখানো, ওষুধ কিনে নিয়ে আসা, গল্পের বই কিনে নিয়ে আসা, টুকিটাকি কাজ করতে হয় গঙ্গাধরকে। এই সমস্ত কাজ করতে গঙ্গাধরের যদিও কোনো আপত্তি নেই, বেশ ভালোই লাগে। মাকে তো হারিয়েছে সেই ছোটবেলায়, বাবাও আর নেই।
তাই নতুন করে কোনো কিছু আঁকড়ে ধরতে পেরেছে এই অনেক। উঠে গিয়ে দরজা খুলতে একজন মাঝবয়সী কোট প্যান্ট পরা বাবু ভদ্রলোক সহাস্যে প্রণাম করল। নমস্কার, আপনি গঙ্গাধর বাবু তো? আপনার সঙ্গে একটু কথা ছিল। আমি এসেছি সরকারি উপর মহল থেকে। আপনার সঙ্গে একটু কথা বলা যেতে পারে? নমস্কার, আসুন না, ভেতরে আসুন। ভদ্রলোকটি ভিতরে এসে বসল। তারপর মিনিট দুয়েকের মধ্যে গরম গরম চা তৈরি করে এনে ভদ্রলোকের সামনে টেবিলে রেখে গঙ্গাধর নিজেও বসল। লোকটি কোনো রকম ভনিতা না করে আসল বিষয়টি পেড়ে বসলেন। হ্যাঁ, নমস্কার। আমার নাম শশীধর ঘোষ। আপনার বাবা হরিহর তালুকদার। উনি আপনাদের গ্রামে পোস্টমাস্টার হিসেবে নিযুক্ত ছিলেন বিগত বেশ কিছু বছর ধরে। কিন্তু হঠাৎই তার আকস্মিক মৃত্যুর কারণে আপনার কাছে আমরা আসতে বাধ্য হলাম। আপনি তো ওনার ছেলে, তাই না? তীব্র বেদনায় যেন বুকের ভেতরটা ছিঁড়ে যেতে লাগলো। গঙ্গাধর কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, আগে হ্যাঁ, আমি ওনার ছেলে, কিন্তু গঙ্গাধর বাবু, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। দেখুন, সরকারি চাকুরি তো, তাই কিছু প্রসিডিওর আছে। সেখানেই বংশ পরিচয়, উত্তরাধিকারী এইসব তথ্যগুলো আমাদের কাছে থাকে। আপনার বাবার মৃত্যুতে ওই চাকরিটা আপনারই প্রাপ্য, কারণ আপনি তার উত্তরসূরি। যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে দয়া করে এই কাগজে একটা সই করে দিন। দেখুন শশীধরবাবু, আমার মনের অবস্থা এখন ভালো নেই। আপনি কাগজটা রেখে যান। কোনো সমস্যা নেই গঙ্গাধরবাবু, আপনি সময় নিন। আপনার উপর যে এত বড় ধকল, সেটাও তো একটা ব্যাপার নাকি? তবে একটা কথা বলে রাখি, আপনার কিন্তু চাকরিটা হয়েছে সোমনাথপুর নামে একটা প্রত্যন্ত গ্রামে। বুঝতেই পারছেন, আপনাকে একটু মানিয়ে নিতে হবে। আপনি আগামী মাস থেকেই জয়েনিং করতে পারেন। আপনার থাকা খাওয়ার বন্দোবস্ত ওখানেই করা আছে। ওখানে আমাদের লোক রামহরি আছে। এই কাগজটা আপনি নিয়ে ওর হাতে দিলে ও আপনাকে সমস্ত কাজ বুঝিয়ে দেবে। নমস্কার, আমি তাহলে চলি। বলে লোকটি বেরিয়ে গেল। গঙ্গাধরের দুচোখ দিয়ে তখন জল গড়িয়ে পড়ছে। দিন 15 বাদে গঙ্গাধর রওনা হলো সোমনাথপুরের উদ্দেশ্যে। চাকরিটা পেয়ে গঙ্গাধরের একদিক থেকে সুবিধাই হয়েছে বটে, কিন্তু অসুবিধাও হয়েছে বিভিন্ন। শহর ছেড়ে যেতে হচ্ছে কোনো এক অজ পাড়া গায়ে। সেখানে নিজেকে কিভাবে মানিয়ে নেবে সেটাই বিষয়। আর তাছাড়া এই বুড়ো দম্পতিকে একা রেখে দিয়ে তার যেতেও মন চাইছিল না। এই বৃদ্ধ বয়সে গঙ্গাধরই তো ছিল তাদের একমাত্র অবলম্বন। যাওয়ার আগে গঙ্গাধর একটি কাজের লোক ঠিক করে দিয়ে গেছে বুড়ো দম্পতিকে দেখার জন্য। আর গঙ্গাধর বলে গেছে মাসে একবার অন্তত এসে ঘুরে যাবে। করার কিছু নেই, যেতে তো তাকে হবেই। শশীধরবাবুর কাছ থেকে ঠিকানাটা আগেই শুনে নিয়েছিল গঙ্গাধর। গুড়িগাছি স্টেশন থেকে বাসে করে ঘন্টা 3 গেলেই সোমনাথপুর গ্রাম। বেশ অদ্ভুত জায়গায় গ্রামটা। এখানের আবহাওয়া বেশ অন্যরকম। হাওয়ার গুণমান বেশিরভাগ ব্যক্তির জন্য সাধারণভাবে গ্রহণযোগ্য, তবে সংবেদনশীল গোষ্ঠীর মানুষেরা দীর্ঘকালীন সংস্পর্শের কারণে প্রাথমিক জ্বর জারি বা অন্য রোগে ভুগতে পারে। গঙ্গাধর যখন সোমনাথপুরে নামল তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। সারাদিনে নাকি এখানে একটা মাত্র বাস চলে। তাও যদি ওই বাস একবার ছাড়িয়ে যায় তাহলে আবার পরের দিন বাসের জন্য অপেক্ষা। গ্রামের ত্রিসীমানার মধ্যে কোনো শহরের ছোঁয়া নেই। একেবারে গন্ডগ্রাম যাকে বলে। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে বেশ চওড়া স্রোতম্বিনী নদী কাঁসাইবতী। দূর দূর পর্যন্ত সবুজ ধানের ক্ষেত। পরিবেশটা বেশ মনোরম। শহর থেকে এঁদো গায়ে এসেও গঙ্গাধরের বিষাদগ্রস্ত মনটা কোথাও যেন একটু ভালো হয়ে যায়। কেমন যেন সেকেলে গ্রাম্য ছোঁয়া আছে এই সোমনাথপুরে। এখানে ইলেকট্রিসিটি এখনো এসে পৌঁছায়নি। এটাই সবচেয়ে আশ্চর্য লাগলো গঙ্গাধরের। রাস্তায় রাস্তায় 2-1টা ল্যাম্পপোস্টের খুঁটিতে গ্যাসের আলো জ্বলছে বটে, তবে তাতে পথ চলা বেশ কষ্টকর। বাস থেকে নেমে এদিকে ওদিকে তাকাতেই
একটা গুমটি চোখে পড়ল। আকাশের অবস্থাটাও ভালো না। গঙ্গাধরের অজান্তেই কখন যেন আকাশে কালো মেঘ ঘনিয়ে এসেছে, হয়তো এখনই বৃষ্টি নামবে। হাতে সুটকেসটা নিয়ে গুমটির দিকে এগিয়ে গেল গঙ্গাধর। হ্যাঁ, একটা ছোট চায়ের দোকানই বটে। গঙ্গাধর গিয়ে দোকানের বেঞ্চিতে ব্যাগটি নামিয়ে রাখল। ভিতরে টিম টিম করে একটা আলো জ্বলছে, আর সেখানে বসে আছে গুটি কতক লোক। তারা নিজেরা তাস খেলায় ব্যস্ত। গঙ্গাধর সেই দোকানদার লোকটিকে বলল, দাদা একটা চা দেবেন তো। দোকানদার লোকটি বেঁটে খাঁটো রোগা কালো করে চেহারা, তবে লোকটি বেশ হাসি খুশি। গঙ্গাধরকে জিজ্ঞেস করল, আপনি কি এখানে নতুন নাকি বাবু? যাবেন কোথায়? গঙ্গাধর লোকটিকে বলল, আজ্ঞে, আমি তোমাদের এই গ্রামের নতুন পোস্টমাস্টার গঙ্গাধর তালুকদার। আজই সবে জয়েন করেছি। আচ্ছা, ঠিকানাটা কোথায় একটু বলতে পারবে? গঙ্গাধরের কথা শুনে লোকটির চোখে মুখে যেন ভয়ের ছাপ ফুটে উঠল। গঙ্গাধর বুঝে পেল না যে এই কথা শুনে এত ভয় পাওয়ার কি আছে, বা এত আশ্চর্য হওয়ারই বা কি। এরই মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির জলস্রোত প্রবল বেগে নিম্নমুখে বয়ে চলেছে। ইতিমধ্যে লোকটি চায়ের গ্লাস বাড়িয়ে দিয়েছে গঙ্গাধরের দিকে। গঙ্গাধর চায়ে চুমুক দিয়ে জিজ্ঞেস করল, হ্যাঁ, তো এতে এত আশ্চর্য হওয়ার কি আছে? আমি তোমাদের নতুন পোস্টমাস্টার। আগে যিনি ছিলেন তিনি বদলি হয়ে গেছেন, তাই ওনার পরিবর্তে আমি এসেছি। লোকটি এবার চোখ বড় বড় করে বলল, বাবু কেন এলেন এখানে? আপনার ভালো শুনি বলছি বাবু, চলে যান চলে যান। গঙ্গাধর সত্যি বেশ আশ্চর্য হল। লোকটা পাগল না মাথা খারাপ দেখে তো মনে হয় না। তবু নিজেকে যতটা সম্ভব সংযত করে গঙ্গাধর লোকটিকে জিজ্ঞেস করল, আপনি কি আমাকে একটু এই জায়গাটার ঠিকানা বলতে পারবেন? এবার লোকটির মুখে কেমন যেন হতাশার ছাপ ফুটে উঠল। সে মাথা নাড়িয়ে একটা আক্ষেপসূচক ভঙ্গিমা করে গঙ্গাধরকে বলল, আগে বাবু এখান থেকে মিনিট 15 হাঁটলে গ্রামের মাথা দেখতে পাবেন। গ্রামের ঢোকার ঠিক মুখে দেখবেন একটা কাঠের বাংলো আছে। আচ্ছা, একটা কাজ করুন, আমার তো দোকান বন্ধ করার সময় হয়ে গেছে, তা চলুন না আমি আপনার সঙ্গে যাই। যতই হোক আপনি আমাদের গ্রামের অতিথি। গঙ্গাধর দেখল প্রস্তাবটা মন্দ নয়। একে তো সন্ধ্যা হয়ে এসেছে, তার উপরে বর্ষা, সাপ খুব থাকতে পারে। লোকটা সাথে গেলে ভালোই হবে। লোকটা দোকানের ঝাঁপ বন্ধ করে একটা ভাঙাচোরা সাইকেল বার করে তাতে একটা বিশাল আকার ছাতা লাগিয়ে হাঁটতে শুরু করলো গঙ্গাধরের সাথে। বৃষ্টিটা এর মধ্যেই প্রায় কিছুটা ধরে এসেছে। লোকটা নানা রকম কথা বলতে বলতে এগিয়ে চলল। গঙ্গাধর জিজ্ঞেস করল, আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। আগে বাবু, আমার নাম জনার্দন, জনার্দন ঠিকাদার। আচ্ছা জনার্দন, তুমি আমাকে একটু আগে বলছিলে যে আমি এখানে এসে ভালো করিনি, আমার ফিরে যাওয়ার দরকার। এমনটা কেন? কি ব্যাপার আমাকে একটু খুলে বলো তো। জনার্দন এবার চোখ বড় বড় করে বলল, আগে বাবু সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু এই বেশ কিছু কিছু বছর হচ্ছে আমাদের এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে, যার জন্যে গ্রামের সবাই আতঙ্কিত। গ্রামে কোন নতুন পোস্টমাস্টার বাবু আসে না। আপনি যে কেন এলেন এই পূর্ণিমার রাত হলে? এই পর্যন্ত বলে জনার্দন হঠাৎই থেমে গেল। গঙ্গাধর লক্ষ্য করল যে তারা এসে দাঁড়িয়েছে একটা পুরনো কাঠের ভাঙাচোরা বাংলো বাড়ির সামনে। বাবু, এই হলো আপনার আস্তানা। এখান থেকে মিনিট 10 সাইকেল চালিয়ে আর পূর্ব দিকে গেলেই আপনার পোস্ট অফিস। একটুখানি দাঁড়ান মাস্টার বাবু, আমি রামহরিকে ডেকে দিই। এই বলে জনার্দন বেশ জোরে জোরে রামহরির নাম ধরে ডাকল, রামহরি, এই বেটা রামহরি, নতুন মাস্টার বাবু এসেন। এইভাবে বার দুয়েক ডাকার পর হঠাৎই বাংলোর ভেতর থেকে একটা লণ্ঠন হাতে একজন বৃদ্ধ বেরিয়ে এলেন। বৃদ্ধর মাথায় সাদা সাদা কাঁচা পাকা চুল।
বড় একটা সাদা গেঞ্জি আর ধুতি। এসে কাঠের বিশাল বড় দরজাটা দুহাতে খুলে হারিকেনটা নিয়ে এগিয়ে এসে গঙ্গাধরের মুখের উপর ধরলেন লোকটি। এইভাবে অবাক হয়ে তাকে দেখতে দেখে গঙ্গাধর নিজেই বলল, তুমি রামহরি তো? আমি গঙ্গাধর তালুকদার, নতুন পোস্টমাস্টার। লোকটির এবার যেন বিস্ময়ে চোখ মুখ ভরে উঠল। কাঁপা কাঁপা গলায় বলল, কি দরকার ছিল বাবু আপনার এখানে আসার? যাই হোক, এসি যখন পড়েছেন আসুন, ভেতরে আসুন। অফিস থেকে তার করে দিয়েছিল অনেক আগেই আমাকে। চা দোকানদার জনার্দন গঙ্গাধরকে একটা পেন্নাম ঢুকে চলে গেলেন। বিরাট বড় কাঠের সেকেলে ধাঁচের বাংলো, জায়গায় জায়গায় কাঠ খসে পড়েছে। বোঝা যায় যে বহুদিন হলো যত্নের অভাবে এই জীর্ণ দশা। গঙ্গাধর ভালো মতোই বুঝতে পারল এটা কোনো একটা গেস্ট হাউসে ছিল, তবে বহুদিন তার যত্নের অভাবে এখন পড়ে আছে। যেহেতু এই গণ্ডগ্রামে কোনো পোস্টমাস্টার চাকরি নিয়ে আসতে চায় না, তাই সরকারি উপরমহল থেকে তার থাকার এবং খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। না হলে পোস্টমাস্টারের চাকরিতে এমন ব্যবস্থা কখনো তো শোনেনি গঙ্গাধর। মাটির উঠোন থেকে একটা কাঠের সিঁড়ি সোজা উঠে গেছে বাংলোর কাঠের মেঝেতে। নিচে থেকে ঘরের ভেতরে প্রবেশ করলে বিশাল বড় বড় দুটো ঘর। ঘরের দুপাশে দুটো বড় বড় কাঠের জানলা। ঘরের পাশ দিয়ে যে আর একটা রাস্তা বা গলির মতো চলে গেছে, সেটাই হয়তো রান্নাঘর। গঙ্গাধর বুঝতে পারল বহু সরকারি অফিসাররা সে ব্রিটিশ আমল থেকে এখানে এসে কাটিয়ে গেছে। গঙ্গাধরকে একটা ভালো ঘর দেখিয়ে দিয়ে রামহরি বলল, মাস্টার বাবু, এই ঘরটা আপনার। আপনি জামা কাপড় ছেড়ে বাইরে কুতলা থেকে হাত পা ধুয়ে নিন, আমি ততক্ষণে খাবার দেওয়ার ব্যবস্থা করছি। আকাশের অবস্থাও ভালো না, মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে। এই বলে রামহরি চলে গেল রান্না বান্নার কাজে। গঙ্গাধর জামা কাপড়গুলো ছেড়ে বাইরের কুয়োতলায় গিয়ে বালতি থেকে জল তুলে হাত মুখ ধুয়ে একটু পরিষ্কার হয়ে নিল। এতটা পথ জার্নি করে এসে শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। খেয়ে দিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিলে আজকে রাতের মধ্যে আর হুঁশ থাকবে না। রামহরি আজ খাওয়ার আয়োজন বেশ ভালোই করেছে। বনমুরগের মাংস, ছোলার ডাল আর রুটি। বনমুরগের কথাটা জিজ্ঞেস করায় রামহরি বলেছিল গঙ্গাধর আসবে বলেই নাকি সে আগে থেকেই ব্যবস্থা করে রেখেছে। রামহরির এলেম আছে বটে এই বৃদ্ধ বয়সেও, কিন্তু লোকটা বেশ আশ্চর্যজনক। কথা খুব একটা বেশি বলে না, চোখে মুখে সবসময় যেন একটা বিরক্তি আর ভয়ের ছাপ। খাওয়া দাওয়ার যা খরচা সেটা মাস গেলে তার মাইনে থেকেই কেটে নেওয়া হবে। খেতে খেতে গঙ্গাধর রামহরিকে জিজ্ঞেস করল, আচ্ছা রামহরি, তুমি এখানে কতদিন কাজ করছো? আগে বাবু, আমি কাজ করছি সে অনেক বছর হলো। আপনার আগে এখানে বহু মাস্টার বাবু এসেছিলেন। গঙ্গাধর এবার কথায় কথায় চা দোকানে জনার্দনের অসমাপ্ত কথাটা জিজ্ঞেস করল। আচ্ছা, ওই তোমাদের গ্রামের মাথায় চায়ের দোকানে জনার্দন আস্তে আস্তে বলছিল যে এখানে পূর্ণিমার রাতে কিছু একটা হয় এই গ্রামে। আচ্ছা, কি ব্যাপার আমাকে একটু খোলসা করে বলো তো রামহরি, আমার তো এগুলো জানা উচিত। গঙ্গাধরের কথায় রামহরির যেন সারা চোখে মুখে একটা ভয়ের ছাপ ফুটে উঠল, কিন্তু ধীরে ধীরে সে নিজেকে সামনে নিয়ে বলল, ও কিছু নয় বাবু, ও এটা জনার্দনের মাথা খারাপ আছে, ও কিছু নয় বাবু। আপনার খাওয়া হয়ে গেলে আমি কুতলায় জল তুলে রেখেছি, ওখানে হাত মুখ ধুয়ে আপনি শুয়ে পড়বেন। এত দূর কষ্ট করে এসেছেন, শরীরটাও নিশ্চয়ই ক্লান্ত। আমার সাথে আবার কাল দেখা হবে, আমি তাহলে আসি, চলি আমি, আমার বাড়ির সামনেই। রামহরি চলে গেল। গঙ্গাধরের বেশ আশ্চর্য লাগলো। জনার্দন লোকটাকে তো দেখে মনে হয় না যে সে পাগল বা মাথা খারাপ।
যাই হোক, এসব বিষয় নিয়ে আর বেশি মাথা না ঘামানোই ভালো। কুয়োতলা থেকে বালতিতে করে জল তুলে হাত মুখ ধুয়ে নিল, তারপর বিছানায় এসে শরীরটা এলিয়ে দিল। রাতে ঘুমটা বেশ ভালোই হলো। সকালে খোলা জানলার বাইরে থেকে পাখির কিচিরমিচির আর রামহরির ডাকে ঘুম ভেঙে গেল গঙ্গাধর। বিছানা থেকে নেমে বাইরে বেরিয়ে এলো। রাতে যতখানা দেখতে পেয়েছিল গ্রামটাকে, দিনের আলোতে সেটা যেন আরো মোহময় রূপ ধারণ করেছে। রামহরি ধীরে ধীরে গঙ্গাধরের কাছে এসে জিজ্ঞেস করল, রাত্রে কোনো অসুবিধা হয়নি তো মাস্টার বাবু? আপনি চোখ মুখ ধুয়ে নিন, আমি চা জল খাবারের ব্যবস্থা করি, তারপর আপনারে নিয়ে যাব পোস্ট অফিসে। বেলা 10টা সাড়ে 10টা নাগাদ রামহরির সাথে গঙ্গাধর রওনা হলো পোস্ট অফিসের উদ্দেশ্যে। গঙ্গাধরের বাড়ি থেকে পোস্ট অফিস মিনিট 10 পথ, তবে সেটা সাইকেলে গেলে। হেঁটে গেলে আরো 10 মিনিট লাগবে। মাঝখান দিয়ে সরু মাটির রাস্তা, একপাশে সবুজ ধান ক্ষেত আর অন্যদিকে কাঁসাই নদী। নদীর মধ্যে দু একটা জেলে নৌকাকে মাছ ধরতেও দেখতে পেল গঙ্গাধর। রাতের বেলায় যতটা না বুঝতে পেরেছিল গ্রামটা সম্বন্ধে, দিনের বেলায় যেন তার মোহময় রূপ খুলে দিয়েছে চতুর্দিকে। পোস্ট অফিসটা গ্রামের ঠিক মাঝ বরাবর, একটা টিনের তৈরি খড়ের চালের ঘর। রামহরি একটা চাবি দিয়ে ঘরটা খুলে দিল। ভেতরে একটা কাঠের ভাঙা বেঞ্চি, একটা চেয়ার আর একটা বহু পুরনো দিনের অপরিষ্কারকৃত লণ্ঠন। সে ঘরটাকে কবে খোলা হয়েছিল তাও গঙ্গাধর আন্দাজ করে বুঝতে পারল না। মিনিট 10 মধ্যে ঘরটা একেবারে পরিষ্কার করে ঝকঝকে করে দেওয়া হলো। রামহরি বিদায় নিল। পাশে একটা সাইকেল রাখা আছে, সেটাই নাকি এই পোস্ট অফিসে যাতায়াতের জন্য রাখা। রামহরি একটা প্রণাম ঢুকে বিদায় নিল। তাকে গিয়ে আবার দুপুরের জন্য রান্না বান্না করতে হবে। চিঠিপত্র বেশ কিছু নেই, যেগুলো আছে সেগুলো ভালো করে দেখে নিল। লোকজনের পোস্ট অফিসে তেমন আসতে দেখল না গঙ্গাধর। গঙ্গাধর শুনেছিল যে মাসে একবার করে কলকাতা শহর থেকে চিঠিপত্র এখানে আসে। কাগজপত্রের যা কাজ গঙ্গাধর করে নিল। আজ দুপুরে বাড়ি ফিরে গিয়ে বিকেল বিকেল নাগাদ একবার গ্রামে বেরোবে। এই গ্রামের লোকজনের সাথে একটু পরিচয় হয়ে নেওয়াটা দরকার। দুপুরে ফিরে গিয়ে খাওয়া দাওয়া করে গঙ্গাধর বিকেল বিকেল নাগাদ বেরিয়ে পড়ল জনার্দনের চায়ের দোকানের উদ্দেশ্যে। রাত হওয়াতে ভালো না বোঝা গেলেও এখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে আশেপাশে বেশ কয়েকটা দোকানও আছে। বোঝা গেল এটাই হয়তো গ্রামের হাট। তবে কি বার হাট বসে সেটা এখনো জানা হয়নি গঙ্গাধরের। চেনাশোনা বলতে এক জনার্দনের চায়ের দোকান। সেখানে গেল গঙ্গাধর। জনার্দন গঙ্গাধরকে দেখতে পেয়ে বলল, পিন্না বাবু, এই গরম গরম চা করে দিই। গঙ্গাধর দেখল দোকানে গুটি কতক লোক বসে আছে। তাদেরই মধ্যে একজন প্রবীণ মাঝবয়সী ভদ্রলোক বসে আছেন। মাথায় সাদা কাঁচা পাকা চুল দাড়ি, পরনে ধুতি আর পাঞ্জাবি। এগিয়ে এসে গঙ্গাধরেরই পাশের বেঞ্চিতে বসল। তারপর নমস্কার করে বলল, নমস্কার, আমি দীনদয়াল ঘোষ। আমি শুনলাম যে গতকাল আপনি এসেছেন। আমি এই গ্রামের প্রাক্তন স্কুল শিক্ষক। আপনার সঙ্গে দেখা করে আমার খুব ভালো লাগলো। আসলে বহু বছর তো পোস্ট অফিসটা বন্ধই পড়ে আছে, আপনি এসে সেটাকে আবার খুললেন, সত্যিই ভালো লাগলো। গঙ্গাধর বেশ মিশুকে লোক, তাই দীনদয়াল বাবুর সঙ্গে খুব তাড়াতাড়ি নিজেকে মিশিয়ে নিলেন। কথায় কথায় দীনদয়াল বাবু বললেন, দেখুন গঙ্গাধর বাবু, একজন স্কুল শিক্ষক হয়ে আমার এই কথা বলতে সত্যিই খুবই লজ্জা লাগছে, কিন্তু তবুও না বলে আমি থাকতে পারছি না। মানে আপনার না এখানে আসাটা একেবারেই ঠিক হয়নি। গঙ্গাধর এবার বেশ জাঁকিয়ে ধরল দীনদয়াল বাবুকে। দেখুন দীনদয়াল বাবু, আপনি আমাকে না বললেও আমি জিজ্ঞেস করতাম আপনাকে, যে আমি আশা থেকে শুনছি এখানে এসে নাকি আমি ভালো করিনি। এখানে বিপদ, পূর্ণিমার রাতে এই গ্রামে নাকি কি সব ঘটে। আপনি আমাকে একটু খুলে বলুন তো বিষয়টা। হ্যাঁ গঙ্গাধর বাবু, আপনি ঠিকই শুনেছেন, তবে গ্রামে কিছু ঘটে না।
ঘটে আপনি যে বাড়িতে উঠেছেন সেই বাড়িতে। দেখুন, আমি নিজের চোখে তো কিছু দেখিনি, তবে কিছু একটা ভূত প্রেতের সমস্যা আছে ওই বাড়িতে। যাই হোক, আপনি একটু সাবধানে থাকবেন, আর আমি তো আছি, কোনো সমস্যা হয় আমাকে বলবেন। গঙ্গাধর হু হু করে হেসে দীনদয়াল বাবুকে বললেন, ও আচ্ছা, এই ব্যাপার, ভূত। দেখুন দীনদয়াল বাবু, ভূতের ভয় আমার ছোটবেলা থেকেই নেই। আর তাছাড়া এইসব ভূত টুত এসব বাজে কথা, এসব মানুষের মনের ভুল। এই সমস্ত কথা বিশ্বাস করা মানে কুসংস্কারকে আরো বেশি করে প্রশ্রয় দেওয়া বই কি নয়? আমি আশা করিনি যে আপনার মতো একজন শিক্ষিত লোক এসব বিশ্বাস করেন। দীনদয়াল ঘোষ আর কোনো কথা বললেন না, চুপ করে রইলেন। গঙ্গাধর তার চা শেষ করে বলল, আজ আমি উঠি দীনদয়াল বাবু, আপনার সঙ্গে পরে কথা হবে খন। অনেক রাত হলো, বুঝলেন? মাস্টারবাবু, কোনো সমস্যা হলে আমাকে কিন্তু আপনি নির্দ্বিধায় সব বলতে পারেন। আপনি কিন্তু একেবারে লজ্জা পাবেন না, কেমন? গঙ্গাধর কিছু বলতে গিয়েও বলল না। এখনো মানুষ এত কুসংস্কারাচ্ছন্ন হয়? অবশ্য না হওয়াই বা অসম্ভব কিছু নয়। একেবারে যা গণ্ডগ্রা। বাড়ি ফিরে ঘড়ি দেখল, রাত 8:30 বাজে। গ্রামে 7টা 7:30 বাজতে না বাজতেই সব ঘরের আলো নিভে যায়। রামহরি গঙ্গাধরকে খেতে দিয়ে চলে গেল বাড়ির দিকে। খাওয়া দাওয়া করে উঠতে উঠতে 9:30 বেজে গেল। এসে বিছানা ঝাড়তে যাবে এমন সময় থমকে দাঁড়ালো গঙ্গাধর। প্রথমটায় ভাবল চোখের ভুল, তারপর আর একটু কাছে এগিয়ে যেতে বুঝতে পারল যে চোখের ভুল নয়, বিছানার উপরে পড়ে আছে একগাছা মোটা কালো চুল। তবে চুল কোনো পুরুষ মানুষের চুল নয়, কোনো মেয়ে মানুষের চুলের গোছা। আশ্চর্য বিষয়, এই বাড়িতে এই বিছানায় মেয়ে মানুষের চুল কোথা থেকে এলো? রামহরির কি কোনো মেয়ে আছে নাকি? তাই হবে। ঘর পরিষ্কার করার সময় চুল হয়তো কখন পড়ে গেছে। কাল সকালে একবার রামহরিকে জিজ্ঞেস করবে। কিন্তু চুল যদি পড়ে, একটা দুটো পড়বে, একগাছা চুল তো নয়। চুলগাছা বিছানার উপর থেকে তুলে মাথার পাশ দিয়ে খোলা জানলার বাইরে ফেলে দিল। তারপর আলোটা হালকা কমিয়ে দিয়ে শুয়ে পড়ল বিছানায়। ঘুমটা ভেঙে গেল একটা ঘ্যাঁস ঘ্যাঁসে শব্দে। চোখটা হালকা হালকা খুলতেই জানলার দিকে চোখ পড়ল গঙ্গাধরের। খোলা জানলা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে ঘরে। আওয়াজটা কোথা থেকে আসছে তার উৎস খুঁজতে গিয়ে হঠাৎ বুঝতে পারল তার বিছানায় তার পাশে কেউ শুয়ে আছে লম্বা হয়ে। বুকের ভেতরটা ধড়াস করে উঠল গঙ্গাধরের। এত রাতে তার পাশে কে শুয়ে আছে? আর সেই ঘ্যাঁস ঘ্যাঁসে আওয়াজটা আসছে ওখান থেকেই। সজোরে যদি গলা চেপে ধরা হয়, তাহলে শ্বাস নেওয়ার জন্য যেমন আওয়াজ, এই আওয়াজটাও ঠিক তেমন। সেই অবস্থায় গঙ্গাধরের মনের পরিস্থিতি যে কি হয়েছিল সে ছাড়া আর কেউ হয়তো উপলব্ধি করতে পারবে না। ভূতে বিশ্বাস করে না গঙ্গাধর, কিন্তু তাহলে ভূত যদি না হয়, তাহলে কোনো মানুষ কেন শুধু শুধু এই বিছানায় শুয়ে থাকবে? মনে হচ্ছে যেন সমগ্র বিশ্বের সমস্ত দুশ্চিন্তা মাথার মধ্যে এসে জমাট বাঁধা শুরু করেছে কালো মেঘের মতো। গঙ্গাধরের মাথা ঝিমঝিম করতে লাগলো। বিছানা থেকে উঠবে সেই ক্ষমতাও তার নেই। তবুও নিজের মনের সমগ্র জোর একত্রিত করে পিছন থেকে উঠে বসে এক লাফে বাড়িয়ে দিল হারিকেনের আলোটা। কেউ কোথাও নেই। বিছানাটা একেবারে ফাঁকা পড়ে আছে। তাহলে কি এতক্ষণ গঙ্গাধর কোনো দুঃস্বপ্ন দেখছিল? মাথা কাজ করছে না গঙ্গাধরের। পুনরায় বিছানায় গিয়ে শুলো বটে, কিন্তু ঘুম আর এলো না।
এর মধ্যেই পূর্ব দিকের আকাশে সূর্য উঁকি দিয়েছে। উঠে গিয়ে কুয়োতলা থেকে জল তুলে হাত মুখ ধুয়ে ঘরে চলে এলো। চেয়ারে বসে চা খেতে খেতে আজকে রাতের ঘটনাটা আরেকবার মনে মনে সাজিয়ে নিল গঙ্গাধর। কিন্তু দিনের আলো যতই বাড়ল, মনের সমস্ত কালিমা ঘুচে গিয়ে আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করল গঙ্গাধর। সারা দিনের কাজের ফাঁকে মাঝে মাঝে গঙ্গাধর বেরিয়ে যায় গ্রামে। কখনো ঘন্টার পর ঘন্টা বসে থাকে কাঁসাইবতী নদীর তীরে। বসে বসে দেখতে থাকে জেলেরা কিভাবে জাল টেনে নদীর এ মাথা থেকে ও মাথা চলে যাচ্ছে। পড়ন্ত বিকেলে কোনো এক মায়ের ছুটে বেড়ানো দুরন্ত ছেলেটাকে দেখতে দেখতে বুকের ভেতরটা হু হু করে ওঠে গঙ্গাধরের। দেখতে দেখতে কোথাও যেন হারিয়ে যায় গঙ্গাধরের সোমনাথপুরে কাটানো দ্বিতীয় রাতের সেই বিভীষিকাময় ঘটনা। পোস্ট অফিসে গিয়ে গুটি কতক লোকের সাথে পরিচয় হয়েছে গঙ্গাধরের। দীনদয়াল বাবুর সাথে এই কয়দিনে গঙ্গাধরের আলাপটাও বেশ জমে উঠেছে। দীনদয়াল বাবুর পরিবারে কেউ নেই। ছেলে বিদেশে কোথাও চাকরি নিয়ে চলে গেছে। স্ত্রী মারা গেছে বেশ কিছু বছর হলো। একটা কাজের লোক আছে বটে, সেই রান্নাবান্না করে। মাঝে মাঝে গঙ্গাধর নিমন্ত্রণ পেয়ে চলে যায় দীনদয়াল বাবুর বাড়িতে। তারপর বহু রাত পর্যন্ত চলে ব্রিজ খেলা। সেদিন কথায় কথায় দীনদয়াল বাবু গঙ্গাধরকে একটা অদ্ভুত প্রশ্ন জিজ্ঞেস করল। আচ্ছা গঙ্গাধরবাবু, আপনি এই কদিনে কোনো অস্বাভাবিক রকম বিষয় লক্ষ্য করেছেন কি? মানে একদমই অস্বাভাবিক কিছু, যেটা যেটা অপ্রত্যাশিত। গঙ্গাধর বেশ কিছুক্ষণ থমকে রইল। তারপর স্মৃতিতলে হাত দিয়ে সেই বিভীষিকাময় ঘটনার কথাটা মাথা চাড়া দিয়ে উঠল। সত্যি তো, এ বিষয় তো একেবারে ভুলেই গেছিল সে। হ্যাঁ, একটা ঘটনা অবশ্য তার সাথে ঘটেছে। বিছানায় চুল পাওয়া আর পাশে কাউকে শুয়ে থাকতে দেখা। সেটা হয়তো দুঃস্বপ্ন, কিন্তু কিন্তু কোনো কাজের মেয়ের চুল পাওয়া অস্বাভাবিক ঘটনা কি? মাথা নাড়ে গঙ্গাধর। দীনদয়াল বাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারপর বললেন, দেখুন গঙ্গাধরবাবু, আমি বেশ কিছুদিন ধরে ভাবছি আপনাকে একটা কথা বলবো। আপনি বরং আপনার ওই বাংলো বাড়িটা ছেড়ে না আমার বাড়িতে চলে চলুন। এই শর্মা তো এখানে একাই থাকে, তা আপনি এলে মন্দ হবে না। ওই বাংলোয় কিন্তু আপনার না থাকাই ভালো। প্রস্তাবটা গঙ্গাধরের পছন্দ হলেও অপরের বাড়িতে থাকতে মন সায় দিল না গঙ্গাধরের। গঙ্গাধর বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এমন একটা প্রস্তাব দিয়েছেন, কিন্তু এখনো সেই বিষয়ে আমি কিছু ভেবে দেখিনি। আর তাছাড়া আপনি এত ভয় পাচ্ছেন কেন? তার মুখের কথা কেড়ে নিয়ে দীনদয়ালবাবু কেমন যেন একটু আতঙ্ক ভরা কণ্ঠে বলল, সামনের পূর্ণিমা পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারবেন না গঙ্গাধরবাবু। ওই বাড়িটা ভালো নয়। গঙ্গাধরের এবার বেশ রাগ হলো। কড়া গলায় বলল, দীনদয়ালবাবু, আপনি আমার হিতাকাঙ্ক্ষী। আপনি যে আমার ভালো মন্দ সম্বন্ধে এত চিন্তা করেন তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। তবে তবে আমাকে এসব ভূতরুত বলে বিভ্রান্ত করবার চেষ্টা করবেন না দয়া করে। এইভাবে 2-3 দিন কাটল। সেদিন রাতে রামহরি যথারীতি গঙ্গাধরকে খাবার খেতে দিয়ে চলে গেছে বাড়ির দিকে। আকাশের অবস্থাটাও ভালো না, যে কোনো মুহূর্তে ঝড় উঠতে পারে। গুড় গুড় করে কানে আসছে মেঘের শব্দ। খাওয়া দাওয়া করে হারিকেনটা মৃদুভাবে বাড়িয়ে দিয়ে বিছানায় শরীর এলিয়ে দিল গঙ্গাধর। একাকিত্ব যেন তাকে গ্রাস করতে চাইছে। তাছাড়া এখানকার লোকেদের সব অদ্ভুত কানাখুশো মাঝে মাঝে কানে আসে তার। অথচ কি ব্যাপার কিছু জিজ্ঞেস করলে সকলেই মুখে কুলু পেটে বসে থাকে। এইসব নানা কথা ভাবতে ভাবতে কখন যেন চোখের পাতা দুটো বুঝে এলো গঙ্গাধরের। ঘুমটা ভেঙে গেল একটা চাপা কান্নার আওয়াজে। কেউ যেন খুব করুণ সুরে ডুকরে ডুকরে কাঁদছে। আশ্চর্য, এত রাতে এভাবে কে কাঁদে? বিছানা ছেড়ে টর্চটা হাতে নিয়ে ধীরে ধীরে উঠে পড়ল। কান্নাটা আসছে ঠিক তার
বাংলো বাড়ির বাঁ পাশ থেকে। অমাবস্যায় চারিদিকে যেন ঘুটঘুটে অন্ধকার। উঠে পড়ল সে। ধীরে ধীরে কাঠের সিঁড়ি দিয়ে এক পা করে নিচে নেমে এলো গঙ্গাধর। বাঁ দিকের কান্না অনুসরণ করে কিছুটা এগিয়ে থমকে দাঁড়ালো। দেখল বেশ কিছুটা দূরে প্রকাণ্ড একটা ডালিম গাছের গোড়ায় হাঁটু গেড়ে 25-26 বছরের একটা মেয়ে বসে আছে। গঙ্গাধর আশ্চর্য হল। হঠাৎ করে কান্না থামল। মেয়েটি ফিরে তাকালো গঙ্গাধরের দিকে। মেয়েটার মুখের দিকে তাকিয়ে গঙ্গাধরের বুকের রক্তটা হিম হয়ে গেল। মেয়েটার চোখ দুটো যেন সাধারণ মানুষের তুলনায় আকারে অস্বাভাবিক রকমের বড়। মানুষের চোখ এত বড় হয়? এক দৃষ্টিতে তাকিয়ে আছে শটান গঙ্গাধরের দিকে। সে দৃষ্টিতে যেন ঝরে পড়ছে প্রচন্ড ক্ষোভ আর ঘৃণা। কয়েক মুহূর্ত ব্যাস, তারপর চোখের পলকের মধ্যে সেই মেয়েটা এক লাফে চড়ে বসল ডালিম গাছে। তারপর ওই মোটা গুড়িটা ধরে তত্তর করে বেয়ে উঠে গেল একটা মোটা ডালে। চোখের নিমেষের মধ্যে গায়ের ওড়না খুলে গলায় পেঁচিয়ে ডালিম গাছের সঙ্গে বেঁধে ঝুলে পড়ল গাছ থেকে। গঙ্গাধর মন্ত্রমুগ্ধের মতো বিস্ফারিত দৃষ্টিতে দেখতে লাগলো সে নারকীয় দৃশ্য। মেয়েটা তীব্র যন্ত্রণায় ছটফট করছে। গালের দুকোষ বেয়ে কাঁচা টাটকা লাল রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে এসেছে, আর সেই বিস্ফারিত চোখ যেন শটান তাকিয়ে আছে গঙ্গাধরের দিকে। এই নারকীয় দৃশ্য দেখা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয়। গঙ্গাধরের মাথা ঝিমঝিম করতে লাগলো। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসতে লাগলো। ধীরে ধীরে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। পরদিন গঙ্গাধর নিজেকে উদ্ধার করল ঘরের বিছানায়। রামহরি তার মাথার কাছে বসে আছে। ধীরে ধীরে গঙ্গাধর চোখ খুলল। রামহরি বলল, কাল রাত্রে আপনার কি হয়েছিল বাবু? সকালে এসে আপনার উঠোনে পড়ে থাকতে দেখে এখানে তুলে নিয়ে এলাম। দেখলাম আপনি অজ্ঞান হয়ে গেছেন। নিশ্চয়ই ভয় পেয়েছিলেন, তাই না? আমি আপনার একটা কথা বলি, এই জায়গা ছেড়ে চলে যান বাবু, এই জায়গা ছেড়ে চলে যান। গঙ্গাধরের কাল রাতের কথা মনে পড়ে গেল। তড়াক করে বিছানা থেকে লাফ দিয়ে উঠে আমতা আমতা গলায় বলল, ওই মেয়েটা, বলি বিছানা থেকে এক লাফে উঠে বাইরে এলো সেই ডালিম গাছের নিচে, কিন্তু সেখানে কোথাও কিছু নেই, কিছু নেই। গঙ্গাধরের বুঝতে বাকি রইল না যে কোনো মানুষ নয়। মনে মনে রাগ হতে লাগলো শশীধর ঘোষের উপর। বেটা তাকে জেনে বুঝে বলি হওয়ার জন্য এখানে পাঠিয়েছে। এবার সে বুঝতে পারছে যে কেন কেউ চাকরি নিয়ে এখানে এসে দুদিনও টিকতে পারে না। কিছু একটা গন্ডগোল তো আছেই। দীনদয়াল ঘোষের সাথে একবার কথা বলা দরকার। কোনো সমস্যা হলে যেন তাকে নির্দ্বিধায় জানায়, সেটা সে বলে দিয়েছিল। এবার হয়তো লজ্জার মাথা খেয়ে বসে থাকলে প্রাণটাই খোয়াতে হবে। এর চেয়ে ঢের ভালো কাল দীনদয়ালের সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে হবে। পরদিন সকাল সকাল পোস্ট অফিসের কাজ মিটিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসে জনার্দনের চায়ের দোকানের দিকে এগিয়ে গেল গঙ্গাধর। দীনদয়াল ওখানেই প্রতিদিন সন্ধেবেলায় আসে। গঙ্গাধর নির্দ্বিধায় সমস্ত কথা খুলে বলল দীনদয়ালকে। দীনদয়ালবাবু সব শুনে গম্ভীর হয়ে বললেন, দেখুন গঙ্গাধর বাবু, আমার মনে হয় যে সামনের পূর্ণিমাটা আসার আগেই আপনার ওই জায়গা ছেড়ে চলে যাওয়া উচিত। যত তাড়াতাড়ি সম্ভব আপনি জায়গা থেকে বদলি হয়ে চলে যান অন্য জায়গায়। সামনের পূর্ণিমা কিন্তু আপনার জন্য খুবই ভয়াবহ হবে। সামনের পূর্ণিমা ভয়াবহ হবে মানে? আচ্ছা, আপনি কি বলছেন একটু স্পষ্ট করে বলুন তো। দেখুন, আমি এই মুহূর্তে আপনাকে কিছু বলতে চাই না। শুধু আমার যা কর্তব্য বলে মনে হয়েছে আমি সেইটুকুই আপনাকে বলছি। আপনি সামনের পূর্ণিমা আসার আগেই এখান থেকে চলে যান, নাহলে কিন্তু খুব বিপদ। গঙ্গাধর ফিরে এলো, কিন্তু সে তার প্রশ্নের উত্তর পেল না।
শুধু মনে মনে হামুড়ে বসে রইল পূর্ণিমায় কি এমন ঘটবে তা দেখার জন্য। কি আসতে চলেছে তার উপর। ঘরে ফিরে এসে দেখল রামহরি রান্নাবান্না করে সবে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে। গঙ্গাধরকে দেখেই বলে উঠল, বাবু, আমার একটা কথা আপনি শুনবেন। আপনি ফিরে যান বাবু, ফিরে যান। সামনে পূর্ণিমার রাতে আপনার সঙ্গে খুব খারাপ কিছু ঘটবে বাবু, ফিরে যান। গঙ্গাধর কিছু বলতে যাবে, কিন্তু ততক্ষণে রামহরি আর দাঁড়ালো না। হনহন করে বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। গঙ্গাধর এসে ধপ করে বসে পড়ল বিছানায়। এসব কি হচ্ছে তার সাথে? পার্থিব অপার্থিব সবকিছু মিলেমিশে কি অদ্ভুত পরিবেশের সৃষ্টি করছে। তবে মনে মনে একটা জেদ চেপে রইল। পূর্ণিমার রাতে কি হবে তার সাথে তা জানার এক অদম্য কৌতূহল মাথা চাড়া দিয়ে উঠল গঙ্গাধরে। মনে মনে ভাবল, মরি বাঁচি যাই হোক, এর শেষ দেখে ছাড়ব। পূর্ণিমার আর বেশি বাকি নেই। দেখা যাক না কি হয়, কি রহস্য লুকিয়ে আছে সোমনাথপুরে। আজ পূর্ণিমা। হাতের চিঠিগুলো একপাশে সরিয়ে রেখে টেবিল ল্যাম্পটা নিভিয়ে আস্তে আস্তে বাইরে এসে দাঁড়ালো গঙ্গাধর। আজ আর বেশিক্ষণ পর্যন্ত কাজ করা সম্ভব নয়। আকাশের অবস্থা ভালো না। তাড়াতাড়ি অফিসের ঝাঁপ বন্ধ করে সাইকেলটা নিয়ে জঙ্গলের রাস্তা ধরে বাড়ির দিকে রওনা হলো। পথে যেতে যেতে মাঝে মাঝে দুই একটা বড় বড় কাঠের স্তম্ভে একটা করে তেলের বাতি জ্বলে বটে, তবে তাও নামমাত্র। ইতিমধ্যেই পূর্ব কোণের আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। মেঘের গুড় গুড় শোনা যাচ্ছে কানে। সোমনাথপুর গ্রামটা সেকেলে ধাঁচের তৈরি, তাই সন্ধ্যে 7টা বাজতে না বাজতেই নিঝুম হয়ে যায় গোটা গ্রাম। কৃষ্ণকায় মেঘের চাদরে অন্ধকারটা যেন একটু বেশি রকমের গাঢ় হয়ে নেমে এসেছে পৃথিবীর বুকে। ইতিমধ্যেই আকাশের বুক চিরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফোঁটা গায়ে পড়তে আরম্ভ করেছে গঙ্গাধরের। দ্রুত সাইকেলে প্যাডেল করে বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো গঙ্গাধর। দীনদয়াল এবং হরিহর বলেছিল সামনের পূর্ণিমায় তার সাথে খুব খারাপ কিছু ঘটবে। তারা বলেছিল তাকে এখান থেকে চলে যেতে অন্য কোথাও, কিন্তু গঙ্গাধর তা শোনেনি। বুকের ভেতরটা কেমন যেন একটু চিনচিন করতে লাগলো। সেটা ভয় না অন্য কিছু বুঝতে পারল না গঙ্গাধর। ঠিক তালবনের কাছাকাছি আসতেই হঠাৎই থমকে দাঁড়ালো গঙ্গাধর। একটা বিভৎস গলার আওয়াজে বুকের হৃৎপিণ্ড যেন খাঁচা ছাড়া হয়ে যাওয়ার উপক্রম। সে লক্ষ্য করল ঠিক বাঁ দিকের তালবনের মধ্যে কেউ যেন স্পষ্ট তার নাম ধরে ডাকছে, কিন্তু গঙ্গাধর এটুকু বুঝতে পারলো যে এই গলার আওয়াজ কোনো মানুষের নয়। সাইকেলটা দাঁড় করিয়ে ভয়ে ভয়ে ডান দিকে ঘাড় ঘোরালো। তারপর যা দেখলো তাতে তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার মতো। বাঁ দিকে ঠিক 1.5 দূরে লতাপাতার ঝোপঝাড়ের অন্ধকারের মধ্যে জ্বলছে দুটো হলুদ চোখ। অন্ধকারের মধ্যেও এত তীব্র নিষ্ঠুর সে দৃষ্টি যেন গঙ্গাধরের গলার মধ্যে থেকে এক দলা পাকানো চিৎকার বাইরে বেরিয়ে আসতে চাইল। তবুও মনে সমস্ত সাহস সঞ্চার করে স্থির হয়ে দেখতে লাগলো গঙ্গাধর। সেই ঝোপের মধ্যে থেকে বেরিয়ে আসছে একটা বিভৎস নারী মূর্তি। ঠিক আগের দিন দেখা সেই অস্বাভাবিক নারী মূর্তি। এবার গঙ্গাধর লক্ষ্য করল মেয়েটা সারা গা যেন রক্তে ভিজে যাচ্ছে। চোখ দুটো যেন আগের দিনের চাইতেও আরো বড় এবং বিস্ফারিত হয়ে আছে। এবার সে দেখল তার শরীরটা পরিবর্তন হতে হতে একটা ভয়ঙ্কর দানবের আকৃতি নিচ্ছে। এমন কুৎসিত কদাকার চেহারা গঙ্গাধর দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি। ক্রমে সেটা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো গঙ্গাধরের দিকে। গঙ্গাধরের মুখ থেকে একটা
একটা অস্ফুট স্বর বেরিয়ে এলো। কে তুমি? কি চাও? এবার সেই ভয়ঙ্কর প্রেতমূর্তি ঘ্যাস ঘ্যাসে গলায় বলল, গঙ্গাধর লক্ষ্য করল তার পা আটকে গেছে একটা দলদলে কাদার মধ্যে। ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে সেই ভয়ঙ্কর প্রেতমূর্তি। গঙ্গাধর যতই নিজেকে ছাড়ানোর চেষ্টা করুক না কেন, ধীরে ধীরে সেই ভয়ঙ্কর কাদা যেন তাকে তাকে গিলে নিচ্ছে। পালানোর কোনো উপায় নেই, সাক্ষাৎ মৃত্যু এই প্রেতের হাতে, আর সেই সঙ্গে প্রবল ঝড় বৃষ্টি। ধীরে ধীরে গঙ্গাধর তলিয়ে যাচ্ছে সেই দলদলে পাকের অতল গভীরে। হয়তো এই পৃথিবীর কেউ কখনো জানতে পারবে না কোথায় হারিয়ে গেল সোমনাথপুর গ্রামের পোস্টমাস্টার গঙ্গাধর তালুকদার। জ্ঞান যখন ফিরল, তখন গঙ্গাধর নিজেকে উদ্ধার করল গ্রামীণ হাসপাতালের বিছানায়। মাথার সামনে বসে আছে রামহরি এবং দীনদয়াল ঘোষ। গঙ্গাধর ধীরে ধীরে চোখ খুলল। মাথার পেছনটা প্রচন্ড ব্যথা অনুভব করল। গঙ্গাধর দীনদয়াল বাবু এবং রামহরিকে কিছু বলার আগে দীনদয়াল বাবু নিজেই বলতে শুরু করলেন, দেখুন গঙ্গাধর বাবু, আপনি বহুবার আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আসল ঘটনাটা কি, কিন্তু আমি আপনাকে কিছু বলিনি, পাছে আপনি ভয় পেয়ে যান। আসল ঘটনাটা আমি আপনাকে বলছি। বহু বছর আগে একবার এক পোস্টমাস্টার এখানে বদলি হয়ে আসেন এবং উঠেছিলেন আপনি যে বাংলোয় উঠেছেন সেই বাংলোতেই। এই বাংলোর দেখাশোনা এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব ছিল রামহরির একমাত্র মেয়ে মীনাক্ষীর উপর। মীনাক্ষী যেমন ছিল রূপে লক্ষ্মী, তেমনি ছিল তার কাজকর্মের দক্ষতা। যে পোস্টমাস্টার বদলি হয়ে এখানে আসেন, মীনাক্ষী তার রান্নাবান্না এবং টুকিটাকি কাজকর্মের দায়িত্ব নিয়েছিল। ওই পোস্টমাস্টার গ্রামের সকলের সাথে অদ্ভুতভাবে যেন মিশে যায়, টাকা পয়সা দিয়ে বেশ সাহায্য করত। মীনাক্ষীকেও একটু একটু করে পড়াশোনা শেখাতে শুরু করলো। মা মরা অভাগী মেয়ে, তার মনে একটু একটু করে পোস্টমাস্টারের প্রতি বিশ্বাস জন্মাতে শুরু করলো। আর সেই বিশ্বাস থেকে জন্ম নিল ভালোবাসা। নিজের সবটুকু উজাড় করে দিয়েছিল মীনাক্ষী, কিন্তু তখনও বুঝতে পারেনি যে মীনাক্ষীর রূপের মোহে শুধুমাত্র ভালো মানুষের মুখোশ পরে দাঁড়িয়েছিল ওই শয়তান পোস্টমাস্টার। প্রকৃতির নিয়মে বা কাল স্রোতে, যেভাবেই হোক, ওই পোস্টমাস্টারের সঙ্গে মীনাক্ষীর ভালোবাসার সম্পর্ক ধীরে ধীরে দানা বাঁধতে থাকে। দীর্ঘদিন চলতে থাকে তাদের অজ্ঞাত অভিশাপ। কিন্তু সত্যি কতদিন বা চাপা থাকে, এই সম্পর্কের কথা হঠাৎই জানতে পেরে যান রামহরি। রামহরি যখন এই সম্পর্কের কথা জানতে পারে, তখন কিন্তু অনেক দেরি হয়ে গেছে, কারণ তখন মীনাক্ষী অন্তঃসত্ত্বা হয়ে যায়। সেই পোস্টমাস্টার তার সঙ্গে জোচ্চুরি করে তাকে ফাঁকি দিয়ে তখন কোথায় যে চলে গেছে কেউ তাকে খুঁজে পায় না। সুখে দুঃখে মীনাক্ষী একেবারে ভেঙে পড়ল। গ্রামের সবাই ছিছি করতে লাগলো রামহরি আর তার মেয়ের সম্বন্ধে। জীবনে এত বড় আঘাত মেনে নিতে পারেনি মীনাক্ষী। একদিন পূর্ণিমার রাতে ওই বাংলোতে ওই ডালিম গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে। মৃত্যুর সময় বিশাল কষ্ট করে মরেছে মেয়েটা। আর শুধু মেয়েটাই মরেনি, তার পেটের বাচ্চাটাও শেষ হয়ে গিয়েছিল চিরতরে। তারপর থেকে যে পোস্টমাস্টার বদলি হয়ে এখানে আসে, সে 1 সপ্তাহর বেশি টিকতে পারে না। তারপর আবার নতুন কেউ আসে, ঠিক আপনার মতো। গঙ্গাধর নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েছিল দীনদয়াল বাবুর দিকে। দরজার কাছে একরাশ চাপা কান্না নিয়ে দাঁড়িয়ে আছে বৃদ্ধ রামহরি। বিকেলে ট্রেনে গঙ্গাধর ফিরে যাবে কলকাতায়। এখানে যাতে আর কেউ কখনো বদলি হয়ে না আসে, ফিরে গিয়ে সেই ব্যবস্থাই করবে গঙ্গাধর। তাহলেই হয়তো মীনাক্ষীর অতৃপ্ত আত্মা শান্তি পাবে।